প্রিয় স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 11-এর দ্বিতীয় যে ইউনিটটা ছিল পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তর ভাগ, এর মধ্যে পৃথিবীর উৎপত্তি এই শুধু অংশটুকুর এমসিকিউ আমি অলরেডি আপলোড করে দিয়েছি। বাকি ছিল ভূ অভ্যন্তর ভাগ। এই ভূ অভ্যন্তর ভাগ নিয়ে আমি আজকে আলোচনা করব। এইটুকু অংশের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমি আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিই কোন কোন প্রশ্নগুলো আমরা এই অধ্যায় থেকে পড়ব। প্রথম প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক ড্যাশ শিলা দিয়ে তৈরি? বেলে পাথর, কাদা পাথর, ব্যাসল্ট আর গ্রানাইট। তাহলে কী হবে উত্তর? উত্তর হবে গ্রানাইট। তাহলে মহাদেশীয় ভূত্বক আমাদের গ্রানাইট দিয়ে তৈরি, আর যদি মহাসাগরীয় ভূত্বক থাকতো তাহলে এটা হয়ে যেত ব্যাসল্ট। দ্বিতীয় প্রশ্ন, ভূকেন্দ্রের তাপমাত্রার পরিমাণ প্রায় কত? 1000 ডিগ্রি, 500 ডিগ্রি, 6000 ডিগ্রি সেলসিয়াস না 3000 ডিগ্রি সেলসিয়াস? উত্তর কী? উত্তর হবে 6000 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর প্রশ্ন, যে স্তরে সিলিকন ও অ্যালুমিনিয়াম বেশি আছে, কোন স্তরে সিলিকন অ্যালুমিনিয়াম বেশি আছে? শিয়াল, সীমা, ক্রোফেসীমা না সবগুলো? উত্তরটা হবে শিয়াল স্তরে। শিয়াল মানে সিলিকন আর অ্যালুমিনিয়াম, সীমা মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম। এই যে প্রশ্নগুলো এটা কিন্তু নর্মাল টাইপের প্রশ্ন হচ্ছে। এরপরে আমরা স্পেশাল টাইপের প্রশ্ন দেখব, দুই একটা পরেই আছে স্পেশাল টাইপের প্রশ্ন, তোমরা দেখতে পাবে সেগুলো। 4 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো? কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো লোহা ও সিলিকন, সিলিকন ও অ্যালুমিনিয়াম, লোহা ও নিকেল, সিলিকন ও ম্যাগনেসিয়াম। উত্তরটা হবে লোহা ও নিকেল। 5 নম্বর প্রশ্ন, শিয়াল ও সীমা স্তরের মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা আর লেম্যান বিযুক্তি রেখা। উত্তরটা হবে কনরাড বিযুক্তি রেখা। তোমাদেরকে বলে রাখি, যতগুলো বিযুক্তি রেখা আছে কোনটা কোন দুটো স্তরের মাঝখানে আছে তোমরা প্রত্যেকটা পড়ে রাখবে। আমি এখানে হয়তো একটা দিলাম, পরীক্ষার সময় এটা না দিয়ে হয়তো অন্য একটা দিল, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা বিযুক্তি রেখা খুব ভালো করে দেখতে হবে। 6 নম্বর প্রশ্ন, সর্বাধিক আয়তন 84% ও ভরযুক্ত ভূস্তর, অর্থাৎ যে কটা স্তর রয়েছে তার থেকে সর্বাধিক আয়তন কোন স্তরে রয়েছে? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল আর ডি হলো অ্যাস্থনোস্ফিয়ার। উত্তরটা হবে গুরুমণ্ডল, অপশান বি। আমাদের 7 নম্বর প্রশ্ন, অ্যাস্থনোস্ফিয়ারের অবস্থানটা কোথায়? অন্তঃকেন্দ্রমণ্ডলে, বহিঃকেন্দ্রমণ্ডলে, অন্তঃগুরুমণ্ডলে না বহিঃগুরুমণ্ডলে? উত্তর হবে বহিঃগুরুমণ্ডল। তারপরেরটা, ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় ততই তাপমাত্রার কি হয়? হ্রাস পায়, বৃদ্ধি পায়, দ্রুত হ্রাস পায় না একই রকম থাকে? উত্তরটা হবে বৃদ্ধি পায়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা যত নিচের দিকে যাব তাপমাত্রা কিন্তু বাড়তেই থাকবে। 9 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরে কঠিন, তরল উভয় মাধ্যমেই চলাচল করতে পারে কোন তরঙ্গ? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ না সবগুলি তরঙ্গই? উত্তরটা হবে পি তরঙ্গ। 10 নম্বর প্রশ্ন, ভূকেন্দ্র থেকে কোন কৌণিক দূরত্বের মধ্যে পি তরঙ্গ সিসমোগ্রাফি ধরা পড়ে না? অর্থাৎ ছায়া বলয়ের কথা বলা হয়েছে এখানে। 100 ডিগ্রি থেকে 120 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 130 ডিগ্রি, 103 ডিগ্রি থেকে 142 ডিগ্রি, 113 ডিগ্রি থেকে 153 ডিগ্রি। উত্তরটা হবে 103 থেকে 142 ডিগ্রি। তারপরের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা। এর আগে 1 নম্বর প্রশ্নটা মনে করো তোমরা ছিল মহাদেশীয়, এটা আছে মহাসাগরীয়। তার উত্তর কী হবে? একদম সহজ, ওটা হয়েছিল গ্রানাইট। মহাদেশীয় তাহলে মহাসাগরীয় হবে ব্যাসল্ট। 12 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরে কোন স্তরটি ম্যান্টল নামে পরিচিত? মেন্টল নামে পরিচিত। ম্যান্টল কোন স্তর? শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল না অন্তঃকেন্দ্রমণ্ডল? অন্তঃকেন্দ্রমণ্ডল। উত্তরটা হবে গুরুমণ্ডল, অপশান বি। 13 নম্বর প্রশ্ন, আমাদের স্তম্ভ মেলানো আছে, তাহলে আমরা সবাইকে স্তম্ভটা মেলাই, তারপরে দেখব ওই অপশানটা কোথায় রয়েছে।
তাহলে কনরাড বিযুক্তি কী হবে? কনরাড বিযুক্তি হবে শিয়াল ও সীমাস্তরের মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। মোহবিযুক্তি রেখা, মোহবিযুক্তি রেখা কী হবে? আমাদের ভূত্বক আর গুরুমণ্ডল। রেপিত্তি বিযুক্তি রেখা কী হবে? আমাদের অন্ত ও বহিঃগুরুমণ্ডল। আর গুটেনবার্গ বিযুক্তি রেখা হবে আমাদের কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে। তাহলে এই অপশানটা কোথায় আছে? এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 4, ডি এর সাথে 1। অপশানের এখানে নেই, বিতে নেই, সিতে রয়েছে। এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 4, ডি এর সাথে 1। অর্থাৎ পরীক্ষার সময় যখন তোমাদের এই স্তম্ভ মেলানোটা আসবে, তোমরা আগে নিজেরা মিলিয়ে নেবে, তারপর দেখবে ওই অপশানটা কোথায় রয়েছে। একটা ভেন ডায়াগ্রাম রয়েছে, ভেন চিত্র এখানে দেয়া রয়েছে। দেখো নাম্বারিং করা রয়েছে 1, 2, 3, 4। নিম্নের কোন বিকল্পটি সঠিক? মানে 1 নম্বরে কি ভূত্বক, 1 নম্বর রয়েছে, 2 নম্বর কেন্দ্রমণ্ডল, 3 নম্বর গুরুমণ্ডল, 4 নম্বর কেন্দ্র। ঠিক আছে, এই অপশানগুলো রয়েছে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে এই যে চিত্রটা রয়েছে আমাদের একটা ভূ অভ্যন্তরের গঠন, মানে ভূ অভ্যন্তরের ভাগটা এর মধ্যে 1, 2, 3, 4 করে দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক? এই অপশানগুলো যদি তোমরা দেখো, তোমরা দেখতে পারবে। যদি অপশান সি দেখো তোমরা একবার, 1 নম্বরে আছে ভূত্বক, প্রথমে ভূত্বকটাকে ঠিক আছে। 2 নম্বরে রয়েছে গুরুমণ্ডল, 2 নম্বরটা দেখো এইটা আমাদের গুরুমণ্ডল। 3 নম্বর রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল, 3 নম্বরটা মানে এটা বহিঃকেন্দ্রমণ্ডল। আর 4 নম্বর হচ্ছে অন্তঃকেন্দ্র, এই 4 নম্বর অন্তঃকেন্দ্রমণ্ডল। দেখো এই সি অপশানটা বাদ দিয়ে তোমরা যতগুলো অপশান দেখো প্রত্যেকটা একটাও মিলবে না, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। এখানে একে তো কখনোই গুরুমণ্ডল হবে না, তাহলে এটা প্রথমে বাদ চলে গেল। এই বিয়েটা ভূত্বক, গুরুমণ্ডল, শিয়াল। 3-এ কি শিয়াল? না, 3-এ শিয়াল না। ঠিক আছে, তাহলে তোমরা দেখবে যে কোনটা সঠিক রয়েছে, সেই অপশানটা তোমরা সঠিক বলে চিহ্নিত করবে। 15 নম্বর প্রশ্ন, নিকেল ও লোহার প্রাধান্য থাকায় কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়। ভালো করে দেখো, নিকেল ও লোহার প্রাধান্য থাকায় কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়, একদম সঠিক। এল তরঙ্গ শুধুমাত্র পৃষ্ঠ দেশ বরাবরই প্রবাহিত হয়, এটাও একদম সঠিক। তাহলে অপশান কী রয়েছে? কেবলমাত্র 1 নম্বরটা সঠিক, কেবলমাত্র 2 নম্বরটা সঠিক, সি আছে 1 ও 2 উভয় সঠিক, 4-এ আছে 1 ও 2 উভয় ভুল, এটা না। তাহলে অপশান সি হবে সঠিক। এ ওই 1 এবং 2 উভয় সঠিক। দুটো আমাদের যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, দুটো যে বাক্য আছে, দুটো বাক্যই কিন্তু আমাদের ঠিক। 16 নম্বর প্রশ্ন, একটা বিবৃতি রয়েছে, একটা কারণ রয়েছে। বিবৃতি আগে দেখে নিই। কেন্দ্রমণ্ডল নিফে নামে পরিচিত, একদম ঠিক, কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয় কারণ কেন্দ্রমণ্ডলের লোহা ও নিকেলের আধিক্য বেশি। ঠিকই বলেছে, লোহা এবং নিকেলের আধিক্য বেশি, এই জন্য কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়। অর্থাৎ এবার অপশানগুলো আমরা যদি দেখি, এতে বলা রয়েছে কেবলমাত্র এ সঠিক, আর বি অপশানে বলা হয়েছে কেবলমাত্র আর সঠিক, এটা কিন্তু ঠিক না। এ এবং আর দুটোই তো সঠিক, তাহলে এই দুটো অপশান হচ্ছে না। সিতে কী বলেছে? এ ও আর উভয় সঠিক, ঠিক আছে, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এই আর মানে কারণ, কারণটা তাহলে ঠিক বলেছে যে কেন্দ্রমণ্ডল নিফে নামে পরিচিত কেন, তার কারণটা হলো কেন্দ্রমণ্ডলে লোহা ও নিকেলের আধিক্য বেশি, এটা নিকেলের হবে, নিকেলের আধিক্য, এটা বানানটা একটু ভুল আছে, এটা নিকেলের আধিক্য বেশি। তাহলে অপশান সি আমার ঠিক আছে। দ্বিতীয় অপশানে কী ছিল দেখো, এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, কিন্তু এটা ঠিক নেই। তাহলে আমার এই অপশানটাই হলো ঠিক আছে, যে এ এবং আর উভয় সঠিক এবং আরটা এ এর সঠিক ব্যাখ্যা। 17 নম্বর প্রশ্ন, ক্রম অনুযায়ী সাজাও, মানে এই যে স্তরগুলো যে রয়েছে ক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে কী কী আছে? নিফে সীমা, শিয়াল, সীমা আর ক্রোপে সীমা। মানে যদি সাজায় কী হবে? প্রথমে হবে শিয়াল, তারপর হবে সীমা, তারপরে ক্রোপে সীমা, তারপরে নিফে সীমা। এটা এই অপশানটা কোথায় রয়েছে? তাহলে প্রথমে 2 কোথায় রয়েছে? প্রথমে এখানে 2, প্রথমে 2, তারপরে 3, তারপরে 1, তারপরে 4, ঠিক নেই। ডিতে দেখো প্রথমে 2, তারপরে 3, ঠিক আছে, তারপরে 4 ক্রোপে সীমা, লাস্টে নিফে সীমা, ঠিক আছে। তাহলে অপশান ডি হবে আমার সঠিক উত্তর। এখানে দুটো 2 হয়ে গেছে, এটা 3 হবে। তাহলে 2-এর পরে দেখো 3-এর কিন্তু ঠিক ছিল, কিন্তু 1 বলেছে। প্রথমে নিফে সীমা না, প্রথমে ক্রোপে সীমা, তারপর আমাদের নিফে সীমা। তারপরে দেখো কি আছে, একটা
বাক্য আছে যে ভূত্বকের নিচে ও বহির্গুরুমণ্ডলের উপরে নমনীয় স্থিতিস্থাপক ম্যাগমা দ্বারা গঠিত সান্দ্র প্রকৃতির ভূস্তরকে অ্যাস্থনোস্ফিয়ার বলে। এই স্তরের গড় গভীরতা 150 কিলোমিটার। প্রশ্ন কি দিয়েছে এখান দিয়ে? অ্যাস্থনোস্ফিয়ারের অবস্থান কেন্দ্রমণ্ডলে, গুরুমণ্ডলে, ভূত্বকের নিচে ও বহির্গুরুমণ্ডলের উপরে, ভূত্বকের নিচে ও কেন্দ্রমণ্ডলের ঠিক মাঝখানে। তাহলে এই যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এখানে পরিষ্কার লেখা রয়েছে ভূত্বকের নিচে ও বহির্গুরুমণ্ডলের উপরে আমাদের রয়েছে কোন স্তর? অ্যাস্থনোস্ফিয়ার। তাহলে অপশান কি? ওই অপশান সি হলো সঠিক উত্তর, যে ভূত্বকের নিচে আর বহির্গুরুমণ্ডলের উপরে আমাদের অ্যাস্থনোস্ফিয়ারের অবস্থান। তাহলে অপশান সি হবে উত্তর। পরের প্রশ্ন, কোন বিযুক্তিতল 660 কিলোমিটার বিযুক্তিতল নামে পরিচিত? কনরাড, গুটেনবার্গ, রেপিত্তি না মহু? উত্তর হবে অপশান সি। 20 নম্বর প্রশ্ন, এস তরঙ্গ কোন স্তরে চলাচল করতে পারে না? শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল না ভূত্বক? উত্তর হবে কেন্দ্রমণ্ডল। তাহলে এই ছিল আজকের আলোচনা। এর পরবর্তী সময় আমরা অন্যান্য অধ্যায়গুলো নিয়ে ঠিক একইভাবে স্পেশাল টাইপেরও আমরা এমসিকিউ দেখব, তার সাথে সাথে আমরা নর্মাল টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।